হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গত চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন পেপার 26, মডেল 26। এর আগে মডেল কোশ্চেন 25টা মডেল কোশ্চেন পেপারের ভিডিও সলিউশন আপলোড করা হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং ভালো লাগলে সকলে চ্যানেলটি একটু শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম কোশ্চেন নম্বর 1 কি বলছে? 1 নম্বর কোশ্চেনে কোনটিতে সর্বনিম্ন সংখ্যক অণু উপস্থিত? এস এর পারমাণবিক ভর 32 দেওয়া আছে এবং অক্সিজেনের পারমাণবিক ভর দেওয়া আছে 16। অপশান এতে কি দেওয়া আছে যে 32 গ্রাম SO2। তো 32 গ্রাম SO2 মানে কত মোল SO2 বলেছে? কোনটিতে সর্বনিম্ন বলেছে। হ্যাঁ, 32 গ্রাম SO2 মানে 32 মানে হচ্ছে কত? 32/64 সমান হাফ মোল SO2। তো হাফ মোল SO2তে অণুর সংখ্যা কত? Na/2। হাফ মোল SO2 অণুর সংখ্যা কত? Na/2। 2 নম্বর বিতে, অপশান বিতে কি দেওয়া আছে না 4 × 10⁻23, 4 × 10⁻23টি অণু দেওয়া আছে এখানে। এটা তো অণু উল্লেখই আছে। সিতে কি দেওয়া আছে যে 1 গ্রাম মোল SO2। তো 1 গ্রাম মোল SO2তে কত সংখ্যক অণু থাকে? আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা সমান থাকে, Na সংখ্যক থাকে। আর অপশান ডিতে কি দেওয়া আছে না 2.24 লিটার SO2 কিসে? STPতে। STPতে দেওয়া আছে 22 আমরা জানি 22.4 লিটারে থাকে কত? Na। আমরা জানি 22.4 লিটার Na, কিন্তু এখানে আছে 2.24, অর্থাৎ 1 ঘর ডিজিট আগে আছে। অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? 6 Na/10 লিখতে পারি আমরা এখানে ডিরেক্টলি Na/10। তো এই যে অপশানগুলো পেলাম, এখানে কত? Na/2, এখানে Na/10, এখানে 4 × 10⁻23, আর এখানে Na। এদের মধ্যে সব থেকে ছোটো কি? সব থেকে ছোটো হচ্ছে Na/10। Na/10 হচ্ছে সব থেকে ছোটো। তার মধ্যে উত্তর হলো অপশান ডি, এর অণুর সংখ্যা সব থেকে কম। 2 নম্বর প্রশ্ন কি বলেছে না একটি যৌগের বিশ্লেষণে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33% পাওয়া যায়। যৌগটির আণবিক ভর 30 গ্রাম পার মোল হলে তার আণবিক সংকেত কি হবে? যৌগটির কি দেওয়া আছে? আণবিক ভর দেওয়া আছে 30 গ্রাম পার মোল। তার আণবিক সংকেত কোনটা হবে? আণবিক সংকেত কোনটা হবে এখান থেকে? 30 গ্রাম পার মোল। 1 মোলের ওজন কত? 30। তো আমাদের এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কার ওজন 30 সেটা চেক করলে তো আমাদের হয়ে যাবে না? কার ওজন 30 সেটা বের করলে আমাদের হয়ে যাবে। এইভাবে একটা প্রসিডিওর কি, একটা নিয়ম হচ্ছে কার ভর 30 আসছে। অপশান এতে আছে কি CH2O2, অপশান বিতে আছে কত? CH2O, সিতে আছে কত? C3H6O2, আর ডিতে আছে CH2O2। তো এর মধ্যে আণবিক ভর এর কত আসছে? এর হচ্ছে 12 যোগ 2 যোগ 16 গুণ 2, অর্থাৎ 32, 32, 34, 36, 46। এর ভর কত আসছে না 12 যোগ 2 যোগ 16 মানে 34। এবার কত আসছে? 3 গুণ 12 যোগ 6 যোগ 16 গুণ 2। তো 3 12 36, 36 42, 42 32 কত হয়? 74। এর ভর কত? 12 গুণ 2 যোগ 2 যোগ 16 কত? 12 24, 24 আর 16 কত? 24 40, 40 আর 2 42। এর মধ্যে দেখো আণবিক ভর 30, একজনের ক্ষেত্রে সংকেতে আসছে আমাদের CH2 ওর ক্ষেত্রে আণবিক ভর কত আসছে? 40 আসছে, এই 30 আসছে। এখান থেকে আমরা বলতে পারি যে CH2O হলো উত্তর। এ হলো একটা প্রসিডিওর। অন্য একটা প্রসিডিওর কেমন হতে পারে? অন্য একটা প্রসিডিওর হলো যে CH2O/N, CH2H/N O ইজিক্যাল টু আমরা লিখতে পারি, দেখো 40% দেওয়া আছে, 40/12 = 6.67 বাই কত 1 53.33 বাই কত অনুপাত হয় 16। এখান থেকে আমরা বের করতে পারবো। এখান থেকে দেখো এটা রেশিওতে প্রায় অ্যাপ্রক্স কত আসবে? এটা সি এর একটু বেশি আসবে, এটা আছে 6 এর বেশি, এটা আছে 3 এর একটু বেশি। তো আমাদের অনুপাত কত? 1:3:6:3, অর্থাৎ রেশিও কত? 1:2:1 রেশিওতে এরা আছে আমরা বলতে পারি। হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বনের রেশিও কত? অক্সিজেন হাইড্রোজেন কার্বন রেশিও 1:2:1। এখান থেকে আমরা সংখ্যা লিখতে পারি কত? CH2O। এবার দুটোর মধ্যে যে কোনো একটা বছর আমরা ফলো করতে পারি। নেক্সট কোশ্চেন নম্বর 3
3 নম্বর কোশ্চেন বলেছে বিবৃতি এবং কারণ। বিবৃতি এতে কি বলেছে যে এতে বলেছে যে O3 থেকে O2 থেকে O2 এই রূপান্তরের জন্য ও এর তুল্যাঙ্ক ভার 8। O3 থেকে O2 হওয়ার জন্য ও এর তুল্যাঙ্ক ভার কত? 8। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক, কারণ অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত হবে? 8 হবে। কারণ কি? কারণ এই রূপান্তরে কাজ জানতে ওজনের তুলনা করতে বলেছে। ওজনের ভর কত? 16 গুণ 3 কিলো অক্সিজেন ওজনের ভর। আর এই পরিবর্তনের জন্য টোটাল ইলেকট্রনের ট্রান্সফার কত ঘটেছে? 6। এই পরিবর্তনের জন্য ইলেকট্রনের পরিবর্তন কত ঘটেছে? 6টি ইলেকট্রনের লেগেছে। তাই এটা কত? 48/6 কাটাকাটি করলে 8, অর্থাৎ তুলনাঙ্ক ভর 8 আসছে ওজনের তুলনাঙ্ক ভর আসছে। তাই আমাদের বিবৃতি গিয়ে এ ঠিক। কারণে কি বলেছে দেখো, আর এ কি দেওয়া আছে যে 1 মোল O3 এর বিয়োজনে 3.2 মোল O2 উৎপন্ন হয়। 1 মোল মানে O3 থেকে যখন O2 আসছে, 1 মোল থেকে যখন আসছে তখন কতটুকু পাচ্ছি আমরা? 1 মোল থেকে যখন আসছে, এখানে 1 মোল মানে 3। 1 মোল থেকে যখন হবে এখানে কত মোল উৎপন্ন হবে? না 3/2 মোল উৎপন্ন হবে। তো 3/2 মোল উৎপন্ন হবে। 1 মোল থেকে কত মোল উৎপন্ন হবে? 3 মোল উৎপন্ন হবে, অর্থাৎ এটাও কি ঠিক। কিন্তু আর কি হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, মানে এ ঠিক, মানে তুলনাঙ্ক 8 পেলাম, ঠিক আছে, এবং এর মোলের কনভার্সন কত পেলাম, এটাও ঠিক পেলাম। তবে এ আর এর সঠিক ব্যাখ্যা হবে যেহেতু দুটোই সমান। তাই কোশ্চেন নম্বর 4, দেখো এটা কি উত্তরগুলো অপশানগুলো এ হলো সঠিক উত্তর। এ ঠিক এবং আর ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নম্বর নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন বলেছে কি বোরের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগ ওয়াই হলে তৃতীয় কক্ষে তার গতিবেগ কত হবে? প্রথম কক্ষে গতিবেগ দেওয়া আমরা কি জানি? আমরা জানি ইলেকট্রনের গতিবেগের জন্য Vn = কত? V1 × Z/n। এটা হচ্ছে গতিবেগের ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা গতিবেগের। Vn মানে কি nতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ = V1 মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ ইন্টু কত? ইন্টু হচ্ছে Z/n দেওয়া আছে। ইন্টু কত দেওয়া আছে? Z/n। এখান থেকে আমরা বলে দিয়েছি কি, দেখো প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগ ওয়াই দেওয়া আছে। প্রথম কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? তবে V1 সমান দেওয়া আছে কত? V1 সমান দেওয়া আছে ওয়াই। V1 সমান ওয়াই দেওয়া আছে, তবে V3 মান কত? V3 সমান কত আসবে? ওয়াই ইন্টু কার? এটা কোন মৌলের ক্ষেত্রে বলেছে? দেখো কোন মৌল বলছে? হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হয়? 1 হয়। আর এখানে কি জেড এর ভ্যালু 1 হয়, তো এর 1/n এর ভ্যালু কত হবে? n হচ্ছে কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ, n/3, তো y/3। V3 সমান কত? y/3 হলো আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 5 নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে পটাশিয়াম এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা মান কি? পটাশিয়ামের ইলেকট্রনের কত হয়? কে হচ্ছে 19, ইলেকট্রনের কত হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এইটা হচ্ছে কি পটাশিয়ামের শেষ ইলেকট্রন। এটা হচ্ছে কি পটাশিয়ামের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। তো এর 4টে কোয়ান্টাম সংখ্যার মান কত আসছে? 4, এস হচ্ছে তাই 0, এস এর মান 0 হলে এর মানও 0 হবে। আর এটা হচ্ছে +12 অথবা -12। এখানে +12 দিয়ে উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান সি, 4, 0, 0, +12। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর প্রশ্ন বলেছে কি h/2π এককে 2p ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগের মান কত? তো আমরা কি জানি কক্ষীয় কৌণিক ভরবেগ কত? √L × L+1 h/2π। এটা হচ্ছে কক্ষীয় কৌণিক ভরবেগের সমীকরণ। কক্ষীয় কৌণিক ভরবেগ এখানে কার বলেছে? 2p কক্ষকের বলেছে। কার বলেছে? দেখো 2p এর ক্ষেত্রে, 2p এর ক্ষেত্রে L এর ভ্যালু কত? L এর ভ্যালু 1 না, যেহেতু p আছে, p এর ক্ষেত্রে L ভ্যালু কত হয়? 1 হয়। এখানে L সমান 1 যদি আমরা পুট করি, 1 × 1+1 h/2π, এখান থেকে আসছে কত? √2 h/2π। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো কত হবে? এককে মান হচ্ছে অপশন ডি হবে √2। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? তো 7 নম্বর কোশ্চেন বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে 0.053 ন্যানোমিটার।
তাই R1 এর মান কত দেওয়া আছে 0.053 ন্যানোমিটার। 0.053 ন্যানোমিটার দেওয়া আছে। বলছে এইসি এর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে। তো আমরা কি জানি Rn সমান কত R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তো এখানে আমরা কার বিই টু প্লাস এইসি প্লাস দেওয়া আছে, এইসি প্লাস এর ক্ষেত্রে জেড এর হলো কত হয় 2 হয়, হিলিয়ামের জেড এর কত হলো পরমাণু ক্রমাঙ্ক 2, এর পরমাণু ক্রমাঙ্ক হয় 2। তাই এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি যে R2 মানে বেরিয়ামের ক্ষেত্রে বেরিয়াম 2 প্লাস আবার বেরিয়াম হিলিয়াম প্লাসের তো কত আসবে 0.053 ইন্টু এন স্কোয়ার মানে কত বলছে দেখো দ্বিতীয় কক্ষের বলেছে না, তাই 2 স্কোয়ার বাই এন জেডে হলো 2, তো কত আসবে 0.053 ইন্টু 2, গুণ করলে কত আসবে এটা গুণ করলে হবে 0.1060 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর 0.1060 ন্যানোমিটার। উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, 8 নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নোক্ত কোন আয়ন যুগলের একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়। নিম্নোক্ত কোন আয়ন যুগলের ক্ষেত্রে সেম ইলেকট্রন বিন্যাস দেখা যায়। তো অপশান এতে কি দেওয়া আছে দেখো Cr3+, Cr হচ্ছে 24, তার মানে 21টা ইলেকট্রন রয়েছে। 21টা ইলেকট্রন কত হবে, আর্গন হচ্ছে ফিক্সড, আর্গন হচ্ছে 18টা ইলেকট্রন। তারপর হয় 4s2 3d5 হয়, আর্গনের ক্ষেত্রে কত হয় ক্রোমের ক্ষেত্রে হয় 4s1 3d5। তো এবার ইলেকট্রন 3টে বেরিয়েছে, 3টে 4s থেকে একটা আর 3d থেকে দুটো, তাই হচ্ছে 3d3। তো কি আসলে এটা হচ্ছে Cr3+ ইলেকট্রন বিন্যাস অপশান এতে। আর এর সাথে কি আছে, এর সাথে আছে Fe3+, Fe3+ ইলেকট্রনের সাথে হবে আর্গন 18, 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে আর হবে 3d5। আর্গন থেকে কত হবে 4s2 3d5 হলো, 4s নেই, তো আর্গন 3d5 হচ্ছে কার Fe3+। তো এটা গেলো এটা। আর অপশান বিতে দেখো এটার সাথে কি আছে Mn2+, Mn2+ এর টোটাল ইলেকট্রন কতগুলো, Mn2+ এর 25টা, 25টা ইলেকট্রন হলো কত হয় আর্গন হচ্ছে 18, তারপরে আছে 4s2 3d5। তাহলে যখন এটা Mn2+, যখন দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে, তারপরে হবে 3d5। বোঝা গেলো, এই দুটো বোঝা গেলো কি, এই দুটো দেখো এই দুটো ছিল কোথায়, যখন Fe ছিল তখন Fe ছিল, Fe ইলেকট্রন কত আর্গন 4s2 3d6, যেহেতু আর্গন কত 26, এই আয়রন কত 26, তাই কত হচ্ছে আর্গন 18, তারপরে 4s2 20, 3d6 26। একইভাবে Mn এর কত ছিল, Mn হচ্ছে 27, তাহলে কত হবে আর্গন 18, 4s2 3d Mn হচ্ছে 25, তাহলে কত হবে 3d5। তো এখানে তখন Fe থেকে Fe3+ যখন হবে তখন 3টে ইলেকট্রনের দুটো কোথাও বেরোবে, 4s থেকে দুটো বেরোবে আর 3d থেকে একটা বেরোবে, তাই পড়ে যাবে 3d5। আর এক্ষেত্রে কত Mn থেকে যখন 2+ হবে তখন দুটো ইলেকট্রন বেরোবে 4s থেকে, তাই হবে 3d5। তাই আমাদের কার ইলেকট্রনের সেম হলো দেখো Fe3+ এর ইলেকট্রন বিন্যাস এবং Mn2+ এর ইলেকট্রন বিন্যাস, দুটো ইলেকট্রন বিন্যাস কী হলো সেম হলো। তো এই হলো উত্তর, এটা হচ্ছে অপশান কত, অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 9। নেক্সট কত নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বিবৃতি এবং বিবৃতি 1 বিবৃতি 2 বলেছে, কোনটা ঠিক কোনটা ভুল। বিবৃতি 1-এ কী দেওয়া আছে দেখো, বিবৃতি 1-এ বলেছে কি যে Fe2+ আয়নে 24টি ইলেকট্রন থাকে এবং এটির ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের মতো। তো Fe2+ এর কটা ইলেকট্রন থাকে, 24টি ইলেকট্রন থাকে, এটা কি ঠিক। Fe2+ এর কতগুলো ইলেকট্রন থাকে, 24টি ইলেকট্রন থাকে, কারণ টোটাল ইলেকট্রন 26। Fe টোটাল ইলেকট্রন কত, Fe টোটাল ইলেকট্রন হচ্ছে 26। তো Fe যখন 2+ হবে তখন টোটাল ইলেকট্রন কত হবে 24, তো এটা ঠিক। এবং এর ইলেকট্রন বিন্যাস কী হয়, ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 18 এবং 3d6 হয়। আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত আসে, 3d5 আসে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাই দুটো ইলেকট্রন সেম হলো না, তাই বিবৃতি 1 কি ভুল। ক্রোমিয়ামের কত আসে তোমরা জানো, ক্রোমিয়ামের ক্ষেত্রে আসে 3d6 আসে, আর এক্ষেত্রে আসলো 3d5 আসে ক্রোমিয়ামের ক্ষেত্রে, 3d5 হলো ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d5, এর হলো 3d6, তাই দুটো ইলেকট্রন আলাদা, তাই হতো বিবৃতি 1 ভুল। বিবৃতি 2-এ কি বলেছে দেখো, বিবৃতি 2-এ বলেছে তৃতীয় উপকক্ষে উপস্থিত 5টি অযুগ্ম ইলেকট্রনের প্রত্যেকটি Fe2+ আয়নকে স্থিতিশীলতা প্রদান করে। বলছে তৃতীয় উপকক্ষে উপস্থিত 5টি অযুগ্ম ইলেকট্রনের
তৃতীয় পক্ষে উপস্থিত কটাই অযুগ্ম বলেছে? 5টি অযুগ্ম ইলেকট্রন কাকে? প্রত্যেকটি Fe2+ আয়নকে স্থিতিশীলতা প্রদান করে। এবার Fe2+ কি 5টি অযুগ্ম ইলেকট্রন থাকে? বা Fe2+ থেকে 4টি অযুগ্ম ইলেকট্রন, তাই বিবৃতি 2ও কি ভুল? বিবৃতি 2ও কি ভুল? নেক্সট কোশ্চেন নম্বর, তাই দুটো বিবৃতি ভুল, কোন উত্তর যাবে? উত্তর যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভালো করে। বলছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম দেখানো হয়েছে? নিম্নলিখিত কোন ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম দেখানো হয়েছে? আমরা যখন আয়নীয় ব্যাসার্ধ জানি, আমরা কী করে জানি আয়নীয় ব্যাসার্ধতে অ্যানায়নের আকার বড় হয় ক্যাটায়নের আকার থেকে। অ্যানায়ন আকার বড়, ক্যাটায়নের আকার ছোট। তার মধ্যে আমাদের অপশান বি এবং ডি আগেই বাদ দেবো, দুটোতে ক্যাটায়ন আকার বড় দেখিয়েছে, বি আর ডি আগেই বাদ। নেক্সট কী দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে দেখো, আমরা কি জানি যে ক্যাটায়নের চার্জ বেশি হবে, যত বেশি তার আকার তত বেশি, সরি যে অ্যানায়নের চার্জ যত বেশি সেই অ্যানায়নের আকার তত বড়। যেহেতু অপশান বি সিতে দেখো এফ মাইনাসে বলেছি কি F-O2 মাইনাস Na+, তার মানে F-O2 মাইনাস আকারে বড় হয় না, হতো কি O2 মাইনাস F মাইনাস, O2 মাইনাস হচ্ছে F মাইনাস থেকে আকারে বড়, যেহেতু আধান বেশি নেগেটিভ চার্জের। নেগেটিভ চার্জের আধান বাড়লে তার আকার কি হয়? বড় হয়। তাই উত্তর আমাদের যাবে, সঠিক উত্তর অপশান এ যাবে। H মাইনাসের আকার বড়, তারপরে H হয়, তারপরে H+, অর্থাৎ অ্যানায়নের আকার বড় হয়, ক্যাটায়নের আকার ছোট হয়, আর নর্মাল পরমাণুর আকার দুজনের মাঝামাঝি হয়। এই হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত? 11 নম্বর কোশ্চেন। 11-এ কি বলেছে? বলেছে যে 116 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির সঠিক IUPAC নাম কি? কত? 116-র IUPAC নাম কত? একের জন্য কি আছে? ইউ, দুটো ইউ, দুটো এক পরপর। তারপরে 6-এর জন্য আসে হেক্স শব্দ, হেক্স, HEX, 6-এর জন্য কি হয়? হেক্স, তাই এখানে হচ্ছে এইচ। তাই IUH হচ্ছে 106-এর, ফলে 116-এর IUPAC নাম, IUPAC নেম। নেক্সট কোশ্চেন নম্বর 12। 12 নম্বর কোশ্চেন বলেছে বিবৃতি এবং তার কারণে কোশ্চেন। বিবৃতি এতে কি দেওয়া আছে 12 নম্বরে? যে বিবৃতি এতে বলেছে কি যে Na+ এবং Al3+ আইসো ইলেকট্রনিক। তো Na+ এর কটা ইলেকট্রন থাকে? 10টা। আর Al3+ এর কটা ইলেকট্রন থাকে? 10টা। তো Na+ এবং Al3+ উভয় কি আইসো ইলেকট্রনিক, কিন্তু Al3+ এর আয়নীয় ব্যাসার্ধ Na+ এর তুলনায় কম। তার মানে বলছে Al3+ এর ব্যাসার্ধ কার তুলনায় কম? Na+ এর থেকে কম। এটা কি ঠিক না ভুল? অবশ্যই এটা ঠিক। আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বাড়ে তার আকার তত ছোট হয়, তাই Al3+ এর আকার Na+ এর থেকে ছোট হবে। তাই বিবৃতি এ কি ঠিক। এবং এর কারণ যেটা দেখিয়েছে, কারণ কি বলতেছে দেখো, কারণে আরে কি দেওয়া আছে? বলেছে যে অন্তিম কক্ষের ইলেকট্রনগুলির প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ Na+ অপেক্ষা Al3+ এর ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, অবশ্যই Al3+ এর ক্ষেত্রে শেষ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বল বেশি হয় বলেই কি হয়? আকারটা ছোট আসে না? আকারটা তার জন্য তো ছোট হয়, আকর্ষণ বল বেশি বলেই আগে হয় আকার ছোট হয়। তাই উত্তর আমাদের কি যাবে? এটাও ঠিক। এবং আর হলো এ এর সঠিক কারণ বা ব্যাখ্যা। তাই উত্তর গেল আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্নে কি বলেছে? 13 নম্বর প্রশ্নে বলেছে যে স্তম্ভ মেলাতে দিয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বরে বলেছে কত? 3D সন্ধিগত সিরিজ। 3D সন্ধিগত সিরিজ পরে কে? 3D সন্ধিগত পরে জিঙ্ক, পরে 3Dর মধ্যে Z=30। জিঙ্ক হচ্ছে 3D সন্ধিগত মৌল। 2 নম্বরে কী দেওয়া আছে? 4D সন্ধিগত মৌল। 4D সন্ধিগত মৌলের মধ্যে কে পড়ে? আবার এই জিঙ্কে আবার সন্ধিগত মৌল বলা হয় না, এটুকু ভালো করে মনে রাখবে। হ্যাঁ, জিঙ্কের ট্রানজিশন এলিমেন্ট বলা আবার হয় না। কারণ কি? কারণ তোমরা অনেকে পড়েছো, কারণ এই স্থিত অবস্থায় বা গ্রাউন্ড স্টেটে অপূর্ণ ডি ইলেকট্রন থাকে না। তাই কি হলো? এবার 4D সন্ধিগত সিরিজের কি আসবে? 4D সন্ধিগত সিরিজের উত্তর হবে না ইট্রিয়াম। এটা হবে কি? ইট্রিয়াম। অর্থাৎ Z=39 হচ্ছে 4D সন্ধিগত মৌল। এবার 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যে 4F অন্তর্বর্তী সন্ধিগত মৌল। 4F এ কত হয়? এটা হচ্ছে Z=58 হয়। Z কত হয়? 58, অর্থাৎ
সিরিয়াম হচ্ছে 4F সন্ধিগত। একইভাবে 5F সন্ধিগত কী হবে? 5F সন্ধিগত মৌল কী হবে? 5F সন্ধিগত হবে অ্যাক্টিনিয়াম। জেড সমান 89 হচ্ছে উত্তর। এর উত্তর অর্থাৎ কী আসলো? অপশান এ থেকে কী আসলো? সি। 2 থেকে কী হলো? 2 থেকে হলো ডি। 3 থেকে কী হলো? 3 থেকে হলো এ। আর 4 থেকে হলো বি। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেন। নিচের কোন যৌগতে কেন্দ্রীয় পরমাণুটি sp2 সংকরায়িত হয়? বলছে নিচের কার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি sp2 সংকরায়িত অবস্থায় আছে? অপশান এতে কি দেওয়া আছে? NH3, অপশান বিতে কি দেওয়া আছে? SO3, অপশান সিতে কি দেওয়া আছে? PCl5, আর ডিতে কি দেওয়া আছে? HCF2। এই যে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে বলেছে কার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি হবে? sp2 সংকরায়িত হবে। তো কার ক্ষেত্রে এর ক্ষেত্রে সংকরায়িত অবস্থা sp3 হয়, এটা হচ্ছে sp2 হয়, এটা হচ্ছে কত? sp3d হবে, এবং এটা হবে কি sp3d। এই হচ্ছে সংকরায়িত অবস্থা। তো sp2 কার আসলো? sp2 আসলো SO3। অপশান বি হচ্ছে অ্যান্সার। কি আসলো? অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 15। কত নম্বর কোশ্চেন? 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে নিম্নলিখিত কোন অণুর দ্বিমেরুভূমক সর্বোচ্চ? তো দ্বিমেরুভূমক সর্বোচ্চ আমাদের এখানে যে অপশানগুলো যদি আমরা ভালো করে দেখি বুঝতে পারবো কার ক্ষেত্রে দ্বিমেরুভূমক সর্বোচ্চ আসবে। যে অপশান এতে কি দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে H2O, অপশান বিতে কি দেওয়া আছে? অপশান বিতে C6H6, অপশান সিতে কি দেওয়া আছে? SO2, আর ডিতে কি দেওয়া আছে? CCl4। তার মধ্যে এর মিউ কত? 0 হয়, এর মিউ 0 হয়। দুজনের দ্বিমেরুভূমক কত? 0 হয়ে গেল। তাই এই দুটো আগেই কি বাদ, না? এই দুটো দ্বিমেরুভূমক কি আগেই 0। এবং এর স্ট্রাকচার কি হয়? এর স্ট্রাকচার হয় এটা। তোমরা বারবার করেছো, তাই এদের হাইব্রিডেশন বলছে না স্ট্রাকচার কোনটা হয়? এটা। এই তো স্ট্রাকচার কোনটা হয়? এটা। তো এর স্ট্রাকচার কি দেখো, এখানে দুটো লোন পেয়ার আর এখানে আছে একটা লোন পেয়ার। তাই দুটো লোন পেয়ারের জন্য নিশ্চয়ই কী হবে? ডাইব্রোমেট বেশি হবে। তাই দ্বিমেরুভূমক সব থেকে বেশি কার মধ্যে থাকে? H2O, অর্থাৎ জলের ভিতরে দ্বিমেরুভূমক সব থেকে বেশি থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে নিম্নোক্ত কোনটি সর্বাধিক গলনাঙ্ক বিশিষ্ট যৌগ? নিম্নলিখিত কোনটি হচ্ছে সব থেকে বেশি গলনাঙ্ক বিশিষ্ট যৌগ? অপশান এতে আছে কত? AlI3, অপশান বিতে কি আছে? AlF3, অপশান সিতে আছে কত? AlBr3, আর ডিতে কি আছে? AlCl3। এখান থেকে প্রত্যেকটা কী পাবো আমরা? Al3+ পাবো, আর এটা 3F মাইনাস, এটাও কি Al3+, সরি দুটো অপশান এক নাকি? এটা আই ছিল, সরি এটা আই। সেটা হবে আই মাইনাস, এটা কত হবে? Al3+ আর 3F মাইনাস, এটা হবে Al3+, 3Br মাইনাস, এটা হবে Al3+, 3Cl মাইনাস। এই তো গেল। এবার বলেছে যে কার ক্ষেত্রে গলনাঙ্ক সর্বাধিক গলনাঙ্ক হবে? সর্বাধিক গলনাঙ্ক কার হবে? যার আয়নীয় চরিত্র বেশি হবে। যার আয়নীয় চরিত্র বেশি হবে সেটি সর্বাধিক গলনাঙ্ক বিশিষ্ট হবে। এই 4টের মধ্যে সব থেকে বেশি আয়নীয় চরিত্র কার থাকে? আয়নীয় চরিত্র কার বেশি থাকবে? যার দেখো সবগুলো ক্যাটায়ন তো সেম, তো সব ক্যাটায়ন যখন সেম হবে তখন যে অ্যানায়নের আকার সব থেকে ছোট হবে তার মধ্যে সমযোজী চরিত্র সব থেকে কম প্রকাশ পাবে, অর্থাৎ আয়নীয় চরিত্র সর্বাধিক হবে। আয়নীয় চরিত্র সর্বাধিক কার মধ্যে হবে? না AlF3-র মধ্যে আয়নীয় চরিত্র সব থেকে বেশি হবে, তাই এর গলনাঙ্ক ছোটাঙ্ক বেশি হবে। নেক্সট কত? 17 বলছে H2SA এইচ বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিটের পরিবর্তে 92.12 ডিগ্রি হয়, তার কারণ কি? কারণ কি দেওয়া আছে? সালফার অণুতে উচ্চ তড়িৎ ঋণাত্মকতা, এটা তো হবে না। অপশান বিতে কি দেওয়া আছে? বিতে দেওয়া আছে বিপি বিকর্ষণ, এটাও হবে না। অপশান সিতে আছে সালফার অণুতে sp2 সংকরায়ন হয়, এটাও তো হবে না। অপশান ডিতে কি দেওয়া আছে? এলপি বিকর্ষণ, তাই উত্তর হবে অপশান ডি। এলপি বিকর্ষণ হলে কি হয়? বিকর্ষণ হওয়ার জন্য বন্ধন কোণ কমে যায়। এলপি বিকর্ষণ হওয়ার জন্য লোন পেয়ার অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের ক্রিয়াশীল বন্ধন ও বিকর্ষণের জন্যই বন্ধন কোণ হ্রাস পায়। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর প্রশ্নে কি বলেছে? I3- অ্যানায়নটির সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
I3 না, I3 মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়? তাই I3 আমরা দেখে নিই কী কী হচ্ছে। I2 আমরা লিখি I3 এর হাইব্রিডেশন এই সমান কত হয়? হাফ আয়োডিনের 7 যোগ 2 যোগ 1 কত আসলো? 10/2 5 5 হলো কি হয়? sp3d। আর sp3d হলে কি হয়? যে সমতলীয় ত্রিকোণীয় বা ট্রাইগোনাল বাইপিরামিড হয়, তাই না? ত্রিকোণীয় দ্বিপিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড হয় কার? না, I3 এবার অপশান এ থেকে দেখা যায় I3 অ্যানায়নটির জ্যামিতিক আকৃতি সরলরৈখিক হয়। এবার এইখানে I3 দেখো I3 স্ট্রাকচারকে ত্রিকোণীয় দ্বিপিরামিড, কিন্তু এর লোন পেয়ার কতগুলো থাকে? বন্ড পেয়ার থাকে দুটো, আর এলপি থাকে 3খানা। আর এলপি 3খানা থাকার জন্য এর স্ট্রাকচার কেমন হয়? আই এখানে একটা লোন পেয়ার, এদিকে দুটো লোন পেয়ার, অর্থাৎ প্লেনে থাকে 3টে লোন পেয়ার এবং দুটো I- কি থাকে? দুটো আপ অ্যান্ড ডাউন থাকে। তো এটা পুরো যখন আমরা কি দেখবো, আমরা যখন জ্যামিতিক আকৃতি দেখবো তখন লোন পেয়ার বাদ দিয়ে আমাদের দেখতে হয়। তো লোন পেয়ার বাদ দিয়ে এর জ্যামিতিক আকৃতি কী ধরনের হবে? এর জ্যামিতিক আকৃতি সরলরৈখিক হবে, অর্থাৎ অপশান এ কি ঠিক। 2 নম্বর অপশন বলেছে কি অ্যানোয়নটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 3টে। তো বিও কি ঠিক, কারণ 3খানা আছে কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। সিতে কি দেওয়া আছে? যে I3 কেন্দ্রীয় পরমাণুটি sp3d সংকরায়িত। তো দেখলে এখানে sp3d সংকরায়িত এসেছে। আর ডিতে কি দেওয়া আছে? বলেছে এটির গঠনাকৃতি পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তবে এটা ভুল, এটা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড হয়, তো পঞ্চকোণীয় দ্বিপিরামিড হবে না। তাই অপশান ডি হচ্ছে আমাদের ভুল। এখানে উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 19। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 19। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? 19 নম্বর বলেছে যে N2+ আয়নের স্থায়িত্ব N2- আয়ন অপেক্ষা বেশি হয়, এর কারণ কি? আমরা যখন আমাদের যে ইমোটি থিওরি অনুসারে যখন তাদের স্থায়িত্ব দেখব, স্থায়িত্ব কার স্থায়িত্ব বেশি হয়? যার ক্ষেত্রে বন্ডিং ইলেকট্রন, অর্থাৎ বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন কি থাকবে? বেশি থাকবে। যার ক্ষেত্রে কি যে বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন বেশি থাকবে কার থেকে? বন্ডিং দুজনের কম্পেয়ার করি, দুজনের মধ্যে যার বন্ডিং মলিকুলার অরবিটাল বেশি, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল যার কম, সেটিকে বেশি স্থায়িত্ব হয়। তো N2+ ক্ষেত্রে আমরা কী হবে? N2+ যখন আমরা দেখব σ1s, σ*1s, তখন σ2s, σ*2s, তারপরে কি আসবে? ঠিক তো। যখন আমরা কি দেখবো N2+ কটা ইলেকট্রন? 7 × 14, 13টা ইলেকট্রন। 13টা হলো 2, 4, 6, 8, 10, 12 আর 1 13। এই তো। তারপরে কি আসে? 5*2px = 5*2py, এটা তো আসে। তবে যখন আমরা 13টা ইলেকট্রন দেখবো, অর্থাৎ N2+ ক্ষেত্রে দেখবো এর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন কতগুলো আছে? এখানে আছে দুটো, এখানে দুটো, 4টে। তবে N2+ ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। একইভাবে যদি আমরা N2- ক্ষেত্রে আমরা চেক করে দেখি, N2- ইলেকট্রন কত হবে? σ1s, σ*2s, σ2s, σ2s স্টার কত? π2px = π2py, σ2pz কত? 5*2px = 5*2py। এখানে কত আছে? N2- টোটাল ইলেকট্রন কতগুলো হয়? N2- টোটাল ইলেকট্রন হয় 7 × 14 আর 15টা ইলেকট্রন। কত হয়? 2, 4, 6, 8, 10, 12, 14, 15। টোটাল ইলেকট্রন কত? ইলেকট্রন করা হলো। এবার দেখো এর ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন কতগুলো? এখানে আছে দুটো, 4টে আর এখানে 5টা। তো 5টা। তো কার ক্ষেত্রে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন বেশি হলো? অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন বেশি হলো N2- ক্ষেত্রে। তাই আমাদের N2- থেকে N2+ বেশি স্থায়িত্ব। তাই আমাদের উত্তর কি যাবে এখানকার? কারণ কি? হচ্ছে অপশান সি, N2+ আয়নের N2- তুলনায় অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা কম। তাই উত্তর হলো অপশান সি। এটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 20।
কত নম্বর কোশ্চেন না 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে সর্বাধিক অপ্রতিসম ক্লাস কোনটি? সব থেকে বেশি অপ্রতিসম ক্লাস হলো কোনটা? ট্রাইক্লিনিক, অপশান বি। ট্রাইক্লিনিক হচ্ছে সর্বাধিক অপ্রতিসম ক্লিনিক, কারণ এর এ গ্রেটার বি সি বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় না। নেক্সট কত নম্বর? 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে বলেছে যে একটি ধাতু এফসিসি ল্যাটিস ক্লাস দ্বারা গঠিত। একটি ধাতু কী ধরনের ক্লাস তৈরি করে? এফসিসি ল্যাটিস ক্লাস তৈরি করে, যার একক কোষে কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার, ধাতুর ঘনত্ব 2.52 গ্রাম সেমি কিউব হলে, গ্রাম পার সেমি কিউব হলে ধাতুটির আণবিক ভর কত হবে? ধাতুটির আণবিক ভর কত হবে? আমরা কি জানি? আমরা জানি সূত্র রো ইন্টু জেড এম বাই কত? এন এ কিউব। এটা হচ্ছে সূত্র জেড এন এ বাই এ কিউব, এটা সূত্র। তো এখান থেকে আমাদের বের করতে হয় এম। এখান থেকে আমরা এম সমান কি লিখতে পারবো? এখানে হচ্ছে রো এন এ কিউব বাই কত? বাই হচ্ছে জেড। এখানে রো হচ্ছে কি ঘনত্ব, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এ হচ্ছে কি কিনারার দৈর্ঘ্য যেটা পিকোমিটারে দেওয়া আছে 400 পিকোমিটার, জেড হচ্ছে একক কোষে কণার সংখ্যা, যদি দ্বারা এফসিসি তাই কত হবে? 4 হবে। তাই প্রত্যেকটা মান আমি পুট করে দিলে কত পাবো? রো এর মান দেওয়া আছে 2.52 ইন্টু ইন্টু এরপরে কি আছে? এন এর মান কত আমরা জানি? 6.6022 ইন্টু 10⁻23, এটা হলো এন এ। একইভাবে এর মান কত আছে? এর মান কত আছে? এর মান হচ্ছে না 400 পিকোমিটার। 400 পিকোমিটারকে থেকে যদি আমরা একক সেলসিয়াস এককে নিয়ে আসি 10⁻⁻10 হবে, তার পুরোটা হোল কিউব হবে। এই তো পিকোমিটার থেকে যখন আমরা মিটারে করব, বাই কত? বাই হচ্ছে জেড এর মান 4। এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তার মান কত আসে? তার মান কত আসে? 24। তোমরা যদি ক্যালকুলেশন করো আসবে 24.28 মতো আসবে। তো এটা কত? 24। আমরা নিয়ারেস্ট ইন্ডিসেটটা ধরি, এগুলো 24। উত্তর হচ্ছে অপশান সি। দেখো না একবার কোশ্চেনটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে যে একটি ধাতু এফসিসি ক্লাস গঠন করে, তো এফসিসি যখন হবে, এফসিসির ক্ষেত্রে জেডের ভ্যালু কত হয়? 4 হয়। জেড মানে একক কোষে কণা সংখ্যা কত হয়? 4। এবং বলেছে এর একক কোষের কিনারার দৈর্ঘ্য 400 পিকোমিটার। কিনারার দৈর্ঘ্য কত আছে? 400 পিকোমিটার, যেটাকে আমরা পরে সেমিতে কনভার্ট করব। এবং ঘনত্ব দেওয়া আছে 2.52 গ্রাম পার সেমি কিউব, এবং ধাতুর আণবিক ভর কত দেওয়া আছে? না বের করতে হবে, আণবিক ভর আণবিক বের করতে হবে। মানগুলো বসালে আমরা কি সূত্র রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব, যে এম সমান কত হবে? রো এন এ কিউব বাই জেড। এখানে মানগুলো পুট করে আসলো 24। এই হচ্ছে অপশান সি উত্তর। তবে নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 22। 22 নম্বর প্রশ্নে কি বলেছে? 22 নম্বর প্রশ্নে বলেছে যে এক পয়েল তাপমাত্রায় বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংগমতা গুণক জেডের মান কত হয়? বয়েল তাপমাত্রা মানে কোনটা? বয়েল তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় জেড ভার্সেস পি এর গ্রাফটা জেড অক্ষের প্রায় সমান্তরাল হবে। যে তাপমাত্রায়, এটাকে বলে টিবি। যে তাপমাত্রায় কম চাপ রিজিয়নে, কম চাপ অঞ্চলে যে তাপমাত্রায় আর বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ এর লেখচিত্রটা কি হয়? পি অক্ষের সাথে প্রায় মিশে বা প্রায় সমান্তরাল যায় কিছুটা দূর, এই অঞ্চলটা হচ্ছে সমান্তরাল যায়। এই জন্য একে বলা হয় কি? এটা হচ্ছে জেডের মান 1। তাহলে জেড সমান নেক্সট কোশ্চেন নম্বর 23। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 23 কি বলেছে? এ বি বাই ভি স্কোয়ার এটি কোন রাশির সাথে মিলে না? ভান্ডারওয়ালসের ক্ষেত্রে এ বি বাই ভি স্কোয়ার কোন রাশি মিলেছে? আমরা কি জানি? এখানে লিখতে পারি এ বাই ভি স্কোয়ার ইন্টু বি, লিখতে পারি এ বাই ভি স্কোয়ার ইন্টু বি। আর আমরা সমীকরণ যদি দেখি কি পাবো? এক এন সমান 1 এর জন্য পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু কত? আর টি। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এ বাই ভি স্কোয়ারকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি? চাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি।
আর বিকে আমরা কী দিয়ে লিখতে পারি, আয়তন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের এখানে কী দেওয়া আছে, এ বি বাই ভি স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি কি এ বাই ভি স্কোয়ার ইন্টু বি। এ বাই ভি স্কোয়ার মানে কি, এ বাই ভি স্কোয়ার মানে হচ্ছে কি চাপ, আর বি মানে কি আয়তন। তো চাপ গুণ আয়তন কি হবে, চাপ মানে আমরা কি জানি, চাপ মানে আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার। চাপ মানে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বর্গের চাপ বলে, চাপ হলো নিউটন পার মিটার স্কোয়ার। আয়তন একক কি মিটার কিউব, কাটলে কি হবে মিটার, নিউটন মিটার। এ বি বাই ভি স্কোয়ার মানে কি আসলো নিউটন মিটার। নিউটন মিটার মানে আমরা কি জানি, আমরা নিউটন মিটার জানি আমরা হচ্ছে কার্য, কার্য জানি নিউটন মিটার, কার্য বা শক্তি, কার্য বা কি শক্তি। তাই উত্তর কি হবে আমাদের, উত্তর এখানে যেহেতু শক্তি আছে অপশান বিতে, তাই উত্তর হবে শক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 24, 24 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে, বলেছে যে সোডিয়ামের হ্যালাইডগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম গলনাঙ্ক বিশিষ্ট। সোডিয়াম হ্যালাইডগুলির মধ্যে সবথেকে কম গলনাঙ্ক বিশিষ্ট হয় কোনটা, যার মধ্যে সবথেকে বেশি পরিমাণে কী থাকবে, সমযোজী চরিত্র বর্তমান থাকবে। সবথেকে বেশি সমযোজী চরিত্র কার মধ্যে থাকবে, যেহেতু বাকি অ্যানয়নের তুলনায় আই মাইনাস অ্যানয়নের আকার সবথেকে বড়, আই মাইনাস এন এ প্লাস আই মাইনাসকে বেশি মাত্রায় ধ্রুবায়িত করে বেশি মাত্রায় সমযোজী চরিত্রযুক্ত যৌগ গঠন করতে পারে। তাই উত্তর হবে কি আমাদের NaI। নেক্সট কোশ্চেন নম্বর 25, কত নম্বর কোশ্চেন 25, বলেছে কি দ্রবণে লিথিয়াম, 26 কি বলেছে 25 বলেছে দ্রবণে লিথিয়াম উত্তম বিচারক। দ্রবণে লিথিয়াম কি উত্তম বিচারক, কারণ কি লিথিয়াম আয়নের আকার বৃহৎ। অপশান বিতে বলছে লিথিয়ামের আয়নন এনথালপি গ্রুপ 1 মৌলগুলির মধ্যে সবচেয়ে কম। সিতে বলছে লিথিয়ামের উচ্চ হাইড্রোজেন এনথালপি এবং ক্ষুদ্র আকার। অপশান ডিতে কি বলেছে লিথিয়ামের নিম্ন হাইড্রোজেন এনথালপি। আমাদের উত্তর কি যাবে 25 নম্বর কোশ্চেন, উত্তর যাবে লিথিয়ামের উচ্চ হাইড্রোজেন এনথালপি এবং আকার ক্ষুদ্র। এটা হচ্ছে আমাদের সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 26 কি বলেছে দেখো বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি এতে বলেছে গ্যাসীয় অবস্থায় H2O ও H2O2 উভয়ই কৌণিক আকৃতির। কি বলেছে উভয়ই কি আকৃতির, গ্যাসীয় অবস্থায় উভয়ই যে কৌণিক আকৃতি, তাই বলেছে H2O এবং H2O2 উভয়ই কি আকৃতি কৌণিক। কারণ বলেছে কি H2O2 H2 উভয়ের বন্ধন কোণ 104 ডিগ্রি 5 মিনিট, 104.5 ডিগ্রি। তো আমাদের H2 এর বন্ধন কোণ কত হয় 104 ডিগ্রি 104.5 ডিগ্রি হয়, কিন্তু H2 এর বন্ধন কোণ কত হয়, মানে কি বলছে আমরা জানি H2 এর বন্ধন কোণ কত 104.5 ডিগ্রি, আর H2O2 এর বন্ধন কোণ কত হয় 111 ডিগ্রি, অ্যাপ্রক্স কত 111 ডিগ্রির মতো হয়। তা আমাদের যেখানে বিবৃতি এবং কারণের দুটোই কি বিবৃতি কারণ দুটোই হচ্ছে ভুল, দুটোই কি ভুল, এও ভুল আরও ভুল। এ ভুল হলো কারণ কি H2O হচ্ছে কি H2O হচ্ছে কৌণিক আকৃতির, কিন্তু H2O2 আকৃতি কেমন হয়, H2O2 আকৃতি হয় এইরকম OH অর্থাৎ এরকম পেজের মতো, খাতার পেজ যদি আমরা এইভাবে ফোল্ড করে রাখি এই ফোল্ডিং স্ট্রাকচার দেখায়, অসমতলিক একটা টাইপের আকার দেখায়। এটা হলো কোশ্চেন নম্বর 26। নেক্সট কোশ্চেন নম্বর 27, কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 27। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলছে নিচের কোন ক্রমটি সঠিক। 27 নম্বর কি বলেছে নিচের 4টে ক্রম দেওয়া আছে, তো আমাদের কোনটি সব থেকে ঠিক। অপশান এতে কি বলেছে দেখো বিই গ্রেটার দেন এমজি, বিই গ্রেটার দেন কি এমজি গ্রেটার দেন কি সিএ। এটি বলেছে জলের প্রতি সক্রিয়তা বৃদ্ধির ক্রম। নিচের কোন ক্রমটি সঠিক বলেছে, বলছে জলের প্রতি সক্রিয়তা বৃদ্ধির এটি ক্রম বলেছে। তো আমরা কি জানি জলের প্রতি সক্রিয়তা বৃদ্ধি কীভাবে হয়, যত উপর থেকে নিচে নামে গ্রুপ বরাবর, যত উপর থেকে আমরা নিচে নামবো জলের প্রতি সক্রিয়তা কী হবে, জলের প্রতি সক্রিয়তা বাড়ে, যত উপর থেকে নিচে নামে তত জলের প্রতি সক্রিয়তা বাড়ে। তাই আমাদের এটা কি এটা হচ্ছে একদম ঠিক, এটা হচ্ছে সঠিক, তাই উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 28, বাকিগুলো কেন ভুল হলো কমেন্টে অবশ্যই জানিও। বাকি যে CDE আছে এর BCD এর উত্তর কেন ভুল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে 27 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর বলছে বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড কেমন আকৃতি হয়। হাইড্রোজেন পারঅক্সাইড বিশুদ্ধ অবস্থায় কেমন থাকে, বিশুদ্ধ অবস্থায় হাইড্রোজেন থাকে H একটা হাইড্রোজেন এখানে,
এই বরাবর ও এইচ, মানে একটা হাইড্রোজেন যদি কী থাকে, এই দুটো অক্সিজেন কী থাকে একই তলে থাকে, একটা হাইড্রোজেন থাকে উপরে, একটা হাইড্রোজেন থাকে নিচে, এরভাবে থাকবে। এবং এদের মধ্যে বন্ধন কোণ কত হয়, অ্যাপ্রক্স কত থাকে, 110 ডিগ্রি বা 111 ডিগ্রি মতো হয় বন্ধন কোণ। তো এটা কি হলো, অসমতলিক হবে। এবং কী হবে, এটা অসমতলিক দেখো একটা ক্ষেত্রে আছে রৈখিক হবে না, সমতলিক হবে না এবং রৈখিক হবে না। তো একটাই অপশান আছে অসমতলিক এবং বর্ণহীন, অপশান ডি হচ্ছে অ্যান্সার, অসমতলিক এবং বর্ণহীন। নেক্সট কোশ্চেন নম্বর কত, 29। কত নম্বর কোশ্চেন, 29। বলেছে যে গ্রুপ 13 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কী হবে। যে গ্রুপ 13 মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কী হবে, আমরা নর্মাল জানি গ্রুপ বরাবর যত উপর থেকে আমরা নিচে নামবো আকার তত কী হবে, বাড়বে। উপর থেকে নিচে নামলে আকার বাড়বে, কিন্তু গ্রুপ 13 ক্ষেত্রে তা কেমন হওয়ার কথা ছিল, বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম। এই তো উপর থেকে নিচে নামলে কী হচ্ছে, আকার বাড়ছে। কিন্তু এই অর্ডার ফলো করে না, এই অর্ডার ফলো করে না। উত্তর হয় কেমন, বিয়ের আকার সব থেকে ছোটো, তারপর হয় গ্যালিয়াম, তারপর হয় অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম। তো এইখানে যে গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে একটু ইন্টারচেঞ্জ ঘটে। কারণ কি, কারণ অ্যালুমিনিয়ামের আকার কি হয়, ছোটো হয়ে যায়, এবং গ্যালিয়ামের আকার কী হয়ে যায়, এই অ্যালুমিনিয়াম আকার গ্যালিয়াম থেকে বেশি হয়ে যায়। কারণ কি, কারণ অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা গ্যালিয়াম যাব তখন মধ্যে কি থাকবে, 3D ট্রানজিশন এলিমেন্ট থাকবে। 3D ট্রানজিশন এলিমেন্ট থাকার জন্য এখানে কি ঘটে, এখানে ডি সংকোচন ঘটে। কি সংকোচন ঘটে, ডি সংকোচন। ডি সংকোচন মানে কি, ডি সংকোচন মানে হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করে এবং ডি অরবিটালের আবরণীয় প্রভাব কম হওয়ার জন্য এরা নিউক্লিয়াসকে তীব্রভাবে আকর্ষণ করে, ফলে এদের আকার কিছুটা সংকুচিত হয়ে যায়। বন্ধনের যে আকার কিছুটা সংকুচিত হয়ে যায়, তাই আকার সংকুচিত হয়ে গিয়ে অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামের আকার কি হয়, অ্যালুমিনিয়ামের থেকে কম হয়ে যায়। তার মধ্যে সঠিক উত্তর কী হবে, বোরন, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। এই হচ্ছে আমাদের বন্ধন আকারের ক্রম। নেক্সট কোশ্চেন নম্বর 30। 30 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, 30 নম্বর প্রশ্ন বলেছে ডাইবোরেন ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় প্রাপ্ত দ্রুত যৌগকে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়। কাকে কাকে বলেছে, ডাইবোরেন মানে B2H6 যোগ অ্যামোনিয়া NH3 কত ডিগ্রিতে বলেছে এটা উত্তপ্ত করতে বলেছে, 473 কেলভিন। 473 কেলভিন পর্যন্ত উত্তপ্ত করলে উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় বোরাজিন। উৎপন্ন হয় কি, বোরাজিন, অর্থাৎ B3N3H6 বোরাজিন উৎপন্ন হয়, বোরাজিন বা বোরাজল উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন নম্বর 31 কোশ্চেনে কি বলেছে, অর্থবোরিক অ্যাসিডকে লোহিতপ্ত অবস্থায় উত্তপ্ত করলে নিচের কোনটি পাওয়া যায়। ওকে, অর্থবোরিক অ্যাসিডকে H3BO3 যে বোরিক অ্যাসিড যেটা আছে তাকে যদি আমরা অতি উচ্চ উষ্ণতায় হিট করি, উচ্চ উষ্ণতায় যখন হিট করব উৎপন্ন হবে কি, B2O3 উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, B2O3। নেক্সট কোশ্চেন নম্বর কত, 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে বলেছে কি, যে বিবৃতি এবং কারণের কোশ্চেন, কোনটা ঠিক কোনটা ভুল হবে সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। বিবৃতি এতে বলেছে বোরন BF6 3- তৈরি করতে পারে না। কি করতে পারে না, বোরন BF6 3- তৈরি করতে পারে না। এটা ঠিক না ভুল, এটা হচ্ছে ঠিক, এ অবশ্যই ঠিক, বোরন করতে পারে না। কারণ কি বলছে, কারণ বলছে দেখো বোরনের আকার খুবই ক্ষুদ্র। সেটাও ঠিক, বোরনের আকার ছোট হয়, তো বোরন আকার ছোট হওয়ার জন্য বোরন BF6 3- গঠন করতে পারে না। এটা কি কারণ হবে, মানে আর কি এর কারণও ব্যাখ্যা হবে, ব্যাখ্যা হবে না। দুটোই ঠিক, বোরন BF6- গঠন করতে পারে না এবং এর আকার ছোট, এটাও ঠিক, কিন্তু এটা হচ্ছে এর সঠিক কারণ নয়। এর সঠিক কারণটা কি হবে, এর সঠিক কারণটা হলো বি এর কি থাকে না, ভ্যাকেন্ট ডি থাকে না, ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে না। ডি অরবিটাল না থাকলে এ কী করতে পারে না, বোরনে তার যোজ্যতাকে বেশি করতে পারে না, যোজ্যতা এক্সেস করে যৌগ তৈরি করতে পারে না। তেত্রিশ নম্বর কোশ্চেনে কি বলেছে, B2H6 এর ক্ষেত্রে কোন বিবৃতিগুলো নিম্ন, চারটি বিবৃতি দেওয়া আছে,
বলছে এখান থেকে সঠিক উত্তরগুলো নির্বাচন করতে, 4টি বিবৃতি থেকে কোনটা সঠিক। 1 নম্বর বিবৃতিতে কি বলেছে, V2H6 এর সবগুলি BH বন্ধন সমতুল্য। V2H6 এর বন্ধন আমরা যদি আমাকে দেখে নিই, তাহলে কত হবে, BH বোরনের গঠন কেমন হয়, এইটা এর সাথে গঠন করে ব্যানানা টাইপ বন্ড, এটা এর সাথে গঠন করে এই সেন্ট্রাল ইলেকট্রন হাইড্রোজেনকে নিয়ে। তবে এখানে কি আছে বলেছে দেখো, 4টে কি সবগুলো সমতুল্য, এই যে BH বন্ধন, এই BH, এই 4টে BH বন্ধন সমতুল্য, কিন্তু এই BH বন্ধনগুলো সমতুল্য নয়, আলাদা আলাদা বন্ধন, তাই অপশান এ কি ভুল। অপশান সঠিক নয়, 1 নম্বর বিবৃতি ভুল। 2 নম্বর বিবৃতি কি বলেছে, V2H6 এ চারটে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দেখা যায়। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দেখা যায়, উপরে একটা আর নিচে একটা। কটা দেখা যায়, 2টো। 4টে দেখা যায় না, তাই 2 নম্বরও ভুল। 3 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে V2H6 একটি লুইস অ্যাসিড। V2H6 কি একটি লুইস অ্যাসিড, তাই এটা হচ্ছে ঠিক, 3 নম্বর ঠিক। 4 নম্বর কি বলেছে, BF3 এবং NaBH4 উভয়ের থেকে V2H6 প্রস্তুত করা যায়। V2H6 প্রস্তুত করা যায় কি থেকে, এই দুটো থেকে কি প্রস্তুত করা যায়, V2H6 প্রস্তুত করা যায়। দুটো থেকে প্রস্তুত করা যায়, তাই এটা হচ্ছে ঠিক। 5 নম্বর কি বলেছে, V2H6 এর সমতুল্য বন্ধন, এটা ভুল। V2H6 কি sp2 হাইব্রিডাইজড। আমাদের উত্তর কি যাবে, উত্তর যাবে অপশান সি, 3 এবং 4। যেহেতু দুটো শুধুমাত্র BH3 কি sp2 হাইব্রিডাইজড, কিন্তু দুটো যখন মিলে তৈরি হয়েছে তখন সেটা সামতুলিক থাকবে না। নেক্সট কোশ্চেন নম্বর 34 নম্বর প্রশ্নে কি বলেছে, যে লোহিততপ্ত কোকের উপর দিয়ে স্টিম চালনা করলে কোনটি উৎপন্ন হয়। কার উপর দিয়ে, লোহিততপ্ত কোকের উপর দিয়ে কি চালনা করছে, স্টিম। কোক হচ্ছে কার্বন উপর যদি আমরা স্টিম চালনা করি, তখন উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে ওয়াটার গ্যাস। নেক্সট এবং মডেল নম্বর 26-এর শেষ কোশ্চেনে কি দেওয়া আছে, যে শেষ কোশ্চেন দেখো, বলেছে শৃঙ্খলাকৃতিক সিলিকেটের উপস্থিত অ্যানায়নটি কি। শৃঙ্খলাকৃতি সিলিকেটের উপস্থিত অ্যানায়ন হচ্ছে SiO3 2n-। এটা হচ্ছে কি এর SiO3, অপশান বি, এটা হচ্ছে আমাদের উত্তর। এই গেল আমাদের মডেল নম্বর কত, মডেল নম্বর 26-এর কোশ্চেন অ্যান্সার। যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, এবং প্রত্যেকে নিজেদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও। ঠিক আছে, এখানেই শেষ করছি। পরবর্তী মডেল খুব শীঘ্রই আপলোড করা হবে। থ্যাংক ইউ, সাথে থেকো।